সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের অষ্টম এবং শেষ গল্প দিস হ্যাপি গোল্ডেন ইয়ার্স। 1। রোববার বিকেলে মিস্টার ব্রিউস্টারের বাড়িতে পৌঁছে দিল বাবা লরাকে, কিন্তু জীবনের প্রথম শিক্ষকতা করতে গিয়ে মস্ত ধাক্কা খেল লরা। মিসেস ব্রিউস্টার ওকে ভালোভাবে নিতে পারলেন না। ও কিছু জিজ্ঞেস করলে প্রচণ্ড বিরক্ত হন, জবাব দেন না। বাড়ি থেকে এত দূরে কখনো থাকেনি লরা, সেই অস্বস্তি তো আছেই। যেদিন জানতে পারল বাড়ির কর্ত্রী মানসিক রোগী গভীর রাত্রে মস্ত ছুরি নিয়ে মারতে ওঠেন স্বামীকে, সেদিন থেকে ভালো করে ঘুমাতেও ভয় লাগতে লাগলো ওর। কিন্তু বাবা মাকে কিছুই বলল না। তাদের দুশ্চিন্তায় না ফেলে কোনো মতে 2 মাস পার করে বেতন নিয়ে বাড়ি ফিরতে চায়ও। প্রতি শুক্রবার ওকে বাড়ি নিয়ে যাওয়া বাবার পক্ষে সম্ভব নয় বুঝে নিয়েছেও। এদিকে চাকরির প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে, বাড়ির জন্য কাঁদছে বুকের ভিতরটা। হঠাৎ দেখলো স্কুল ছুটির ঠিক আগে ভাগে লেডি আর প্রিন্সকে নিয়ে দেবদূতের মতো এসে হাজির হলো আলমান্জো ওয়াইল্ডার। ছোট্ট সুন্দর কাটার তৈরি করে ফেলেছে, তাতে তুলে নিয়ে লরাকে বাড়ি পৌঁছে দিল। বলল রবিবার বিকেলে আবার দিয়ে আসবে স্কুলে। এইভাবে 2 মাস প্রতি শুক্রবার লরা যখন ভাবে আজ আর আসবে না আলমান্জো, ঝড় হোক বা তুষার হোক ঠিকই গিয়ে হাজির হয়েছে। আসলে ছুটির 2 দিন বাড়ি থেকে অত দূরে কাটাতে যে ওর কতটা খারাপ লাগবে তা স্পষ্ট বুঝতে পেরেছিল আলমান্জো। প্রথম দিকে ছাত্রছাত্রীরা সামান্য অবাধ্যতা করলেও 2-3 সপ্তাহের মধ্যেই স্কুলের পরিবেশটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারল লরা। মন দিয়ে পড়াচ্ছে ও স্কুলে, আর অবসর সময় পড়ছে নিজের পড়া। আবার যখন স্কুলে যাবে তখন কারোর চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয়ও। একদিন হঠাৎ এসে ও কেমন পড়াচ্ছেন খোঁজ নিয়ে খুবই খুশি হয়ে ফিরলেন স্কুল সুপারিনটেন্ডেন্ট। নিয়মিত ক্লাস নিচ্ছে, বাড়ি ফিরে নিজের পড়া তৈরি করছে। মিসেস ব্রিউস্টারের ছুরির ভয় আধ ঘুমে কাটাচ্ছে রাত। 5 দিন পর অধীর আগ্রহে অপেক্ষা করছে আলমান্জোর জন্য। ও এলে খুশি হয়ে উঠে বসছে কাটারে। বাড়ি ফিরে সে কি আনন্দ! 2 দিন যেন হাওয়ায় ভেসে পার হয়ে যায়। তারপর আবার সেই স্কুল আর মিসেস ব্রিউস্টারের সংসার। এইভাবে একসময় কেটে গেল মাত্র 2 মাস। স্কুলের শেষ দিনে শুরুর দিকে লরার সঙ্গে বেয়াদবি করার জন্য রীতিমতো ক্ষমায় চেয়ে বসল সবচেয়ে দুষ্টু ছেলেটা। শেষ দিন লরাকে বাড়ি পৌঁছে দিয়ে বিদায় নিয়ে চলে গেল আলমান্জো ওয়াইল্ডার। তারপর থেকে সব কেমন খালি খালি লাগতে শুরু করলো লরার। বিশেষ করে পরদিন যখন দেখলো ছেলেমেয়েরা জোড়ায় জোড়ায় বরফ মোড়া রাস্তায় স্লেই রাইডিং করছে, তখন ওদের মধ্যে লেডি আর প্রিন্সকে খুঁজতে থাকলো ওর চোখ। মিনি জনসনকে নিয়ে জানলার সামনে দিয়ে সাঁ করে চলে গেল ফ্রেড গিলবার্ট। তার পিছনেই অপরিচিত এক মেয়েকে নিয়ে সাত করে চলে গেল আর্থার জনসন। পর মুহূর্তেই মেরি পাওয়ারকে নিয়ে তার ছোট্ট কাটারে করে চলে গেল ক্যাপ গার্ল্যান্ড। মহা উৎসব চলছে যেন শহরে। মনে মনে প্রতিজ্ঞা করল লরা, এখন যদি আসেও ফিরে দেবে ও আলমান্জোকে। জীবনে কোনো দিন আর চড়বে না ওর কাটারে। কিন্তু এলো না আলমান্জো। যে এলোই না তাকে আর ফেরায় কি করে? পরদিন আইডার সঙ্গে দেখা করবে বলে সানডে স্কুলে গেল লরা। কিন্তু মিসেস ব্রাউনের কাছে জানা গেল সর্দি জ্বরে ভুগছেও, শুয়ে আছে ঘরে। বিকেলে আবার শোনা গেল স্লে বেলের আওয়াজ। হাসতে হাসতে চলে যাচ্ছে ছেলেমেয়েরা জানলার পাশ দিয়ে। কারণ যেন মনেই নেই ওর কথা। টেনিসনের কবিতার বইয়ে মন বসাবার চেষ্টা করল, কিন্তু মন কি আর বসতে চায়? হঠাৎ মনে হলো একটা বেলের শব্দ যেন থামল ওদের দরজার সামনে। পেপার থেকে বাবা চোখ তোলার আগে এক ছুটে গিয়ে দরজা খুলল লরা। দেখলো ছোট্ট কাটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রিন্স আর লেডি। কাটারের পাশে দাঁড়িয়ে হাসছে আলমান্জো। স্লে রাইডিংয়ে যাবে লরা? যাবো, লাফিয়ে উঠল লরার বুকের ভিতরটা। 1 মিনিট, একটা কোট গায়ে দিয়ে আসছি। কোট হুড আর দস্তানা পরে বেরিয়ে এলো লরা। সবার সঙ্গে ছুটল ওরা। তোমার চোখ যে এত নীল কখনো খেয়াল করিনি, বলল আলমান্জো। সাদা হুডের জন্য দেখাচ্ছে ওই রকম, বলল লরা। তারপর হেসে উঠল আপন মনে। হাসির কি হলো? নিজের কথা ভেবে হাসছি, বলল লরা। তোমার সঙ্গে আর কখনো কোথাও যাব না ঠিক করেছিলাম, কিন্তু তুমি ডাক দিতেই ভুলে বেরিয়ে এসেছি। এই 2 দিন আসুনি কেন? ভাবলাম সবাইকে স্লে রাইড করতে দেখলে তোমারও ইচ্ছা হবে, তাই 2 দিন ডুব মেরেছিলাম।
একসঙ্গে হেসে উঠল দুজন। মহানন্দে কাটল লড়ার বিকেলটা। সোমবার থেকেই আবার ক্যারির সঙ্গে স্কুলে যেতে শুরু করলো লড়া। সবাই খুশি হলো ওকে ফিরে পেয়ে। মিস্টার আওয়েন চেয়ার ছেড়ে উঠে ওকে স্বাগত জানালেন। তোমাকে আবার কাছে পেয়ে খুব ভালো লাগছে লড়া। শুনলাম চমৎকার পড়িয়েছো তুমি তোমার স্কুলে। আমি জানতাম পারবে, কিন্তু তবু শুনে যে কি ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, বলল লড়া। ফিরে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। ভয়ে ভয়ে ছিল লড়া। ক্লাসের আর সবাই না জানি কত এগিয়ে গিয়েছে, কিন্তু দেখলো স্কুলের পর মিস্টার ব্রিউস্টারের বাড়িতে ও যতটা এগিয়ে রেখেছে পড়া, এখানে ওরা এতটুকুই এগিয়েছে। ওকে ছাড়িয়ে যেতে পারেনি। সুখে কেটে গেল একটা সপ্তাহ। শুক্রবার দুপুরে ডিনার খেতে বাড়ি ফিরলেন বাবা। তোমার জন্য একটা জিনিস আছে লড়া, বলেই পকেট থেকে 4টে $10 নোট বের করে দিল ওর হাতে। ব্রিউস্টারের সঙ্গে দেখা হয়েছিল সকালে। এই টাকাটা দিয়ে বলল, খুব ভালো নাকি পড়িয়েছো তুমি। আগামী শীতে ওরা আবার তোমাকে নিতে চায় টিচার হিসেবে, কিন্তু আমি বলে দিলাম বাড়ি থেকে অত দূরে আর তুমি যাবে না। শুনে দুঃখ পেল ব্রিউস্টার। যদিও তুমি কোনো অভিযোগ করনি, কিন্তু আমি টের পেয়েছি ওখানে খুব খারাপ কেটেছে তোমার সময়, তাই সাফ মানা করে দিলাম। তুমি যে দাঁতে দাঁত চেপে কাজটা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে গিয়েছ, সেজন্য আমি সত্যিই খুশি। আমিও বাবা, বলল লড়া। বিনিময়? বাপরে বাপ, $40! কল্পনা করা যায়? বিস্মিত দৃষ্টিতে নোটগুলোর দিকে চাইল লড়া একবার, তারপর বাড়ি দিল হাতটা বাবার দিকে। রেখে দাও বাবা মেরির জন্যে। এই টাকায় তো গরমের ছুটিতে বাড়ি আসতে পারবে মেরি, তাই না? তা তো পারবেই, ওর গরমের পোশাকও হয়ে যাবে এতে, বলে নোটগুলো ভাঁজ করে রেখে দিল বাবা পকেটে। এত কষ্ট করলে এ থেকে তুমি কিছুই রাখবে না লড়া? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো ক্যারি। মেরিকে দেখতে পাবো এই আশাতেই পড়াতে গিয়েছিলাম আমি ওখানে। আরও কিছু রোজগার করতে পারলে মন্দ হতো না। ইচ্ছে করলেই পারো, বলল মা আচমকা। আজই সকালে মিসেস ম্যাককি বলছিলেন কাজের খুব চাপ পড়েছে। প্রতি শনিবার যদি তুমি ওকে সেলাইয়ের কাজে সাহায্য করতে পারতে তাহলে তার খুবই উপকার হতো। দুপুরের খাওয়ার আর 50 সেন্ট করে দেবেন তিনি। বাহ, খুশি হয়ে উঠল লড়া। মা, তুমি বলে দিয়েছো তো আমি যাব? বলেছি, তোমার ইচ্ছে হলে যেতেও পারো, হাসলো মা। কখন মা? কালকে? হ্যাঁ, কাল সকাল 8টায়, বলল মা। 8টা থেকে 6টা। যদি বেশি কাজের চাপ থাকে আর তোমাকে 6টার পরেও থাকতে হয়, তাহলে সাপারও খাওয়াবে। কোথাও আর কোনো ফাঁক থাকলো না লড়ার জীবনে। 5 দিন স্কুল, শনিবার মিষ্টি মহিলা মিসেস ম্যাককির ঘরে সেলাই, রোববার সকালে সানডে স্কুল আর গির্জা, বিকেলে স্লে রাইড। তরতর করে কেটে যাচ্ছে সুদিনগুলো। সব কিছুর চেয়ে বেশি ভালো লাগে ওর কাছে বাড়ির সকাল সন্ধ্যা। টুকটাক কাজ করতে করতে গল্প করা, মাঝে মধ্যে একাট্টা রসিকতা, বাতির আলোয় পড়তে বসা, তারপর বাবার বেহালা আর দরাজ গলায় গান। নিজেকে মস্ত সৌভাগ্যবতী মনে হয় ওর, সুখী মনে হয়। নিজ বাড়িতে আপনজনের সঙ্গ, এ আনন্দের বুঝি কোনো তুলনাই হয় না। বসন্ত এসে গেল। বরফ গলে যেতেই বন্ধ হয়ে গেল ওদের স্লে রাইড। স্কুলও ছুটি হয়ে গেল। সবাই যার যার ক্লেমে গিয়ে বাস করবে। জমিটার স্বত্ব পেতে হলে বছরে কমপক্ষে 7 মাস থাকতে হবে ওদের খামার বাড়িতে। একদিন মা বলল, মিসেস ম্যাককি বেশ ঝামেলায় পড়েছেন লড়া। জিজ্ঞেস করছিলেন তুমি ওকে সাহায্য করবে কিনা। সম্ভব হলে নিশ্চয়ই করবো মা, বলল লড়া। কিসের ঝামেলা? জানা গেল শীতকালটা এত পোশাক তৈরি করেও ক্লেমে গিয়ে চাষাবাদ করার মতো রোজগার হয়নি ম্যাককি পরিবারের। কাঠের কারখানার চাকরিটা চালিয়ে না গেলে যন্ত্রপাতি, বীজ বা গরু কেনা সম্ভব হবে না। তাই ক্লেমটা রক্ষা করার জন্য বাচ্চা নিয়ে ক্লেমের কুটিরে গিয়ে থাকতে বলেছেন তিনি স্ত্রীকে গ্রীষ্মকালটা। কিন্তু মিসেস ম্যাককি খোলা প্রেয়ারিতে একা থাকতে পারবেন না কিছুতেই। অসম্ভব ভয় লাগে তার। বাধ্য হয়ে এখন ক্লেমটা ছেড়ে দিতে হবে তাদের। স্বামী কাছে যাওয়ার পর মিসেস ম্যাককির মনে হয়েছে তুমি যদি সঙ্গে থাকো তাহলে আর ভয় লাগবে না। বিনিময়ে খাওয়া থাকা ছাড়াও সপ্তাহে $1 করে দেবেন তোমাকে। ক্লেমটা কোথায়, কোন দিকে? জিজ্ঞেস করলো বাবা। ম্যাচেস্টার থেকে কয়েক মাইল উত্তরে, বলল মা। লড়ার কি মত? ওর দিকে ফিরল বাবা। যেতে চাও তুমি? মনে হচ্ছে যাওয়া উচিত, বলল লড়া।
মানুষ হিসাবে মহিলা সত্যিই খুব ভালো, তাছাড়া কিছু উপার্জনও যখন হচ্ছে। হ্যাঁ, ম্যাক্কিরা ভালো লোক, বলল বাবা। তুমি গেলে ওদের সত্যিকার উপকার করা হবে, কাজেই তুমি যেতে চাইলে আমি আপত্তি করব না। মেরি বাড়ি আসবে অথচ তুমি থাকবে না, কেমন হবে ব্যাপারটা? মা বলল। এমনও তো হতে পারে মা, মিসেস ম্যাক্কির সঙ্গে কয়েকদিন থাকলেই ওর ভয় কেটে যাবে, বলল লরা। হয়তো আমি চলে এলেও আর কোনো অসুবিধা হবে না। তা ঠিক, অনেক কিছুই হতে পারে, আগে থেকে ভেবে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত যা হয় দেখেছি ভালোই হয়। কথাটা সত্যি। পরদিন মিসেস ম্যাক্কির সঙ্গে রওনা হয়ে গেল লরা। ছোট্ট একটা কুটির, সামনের ঘরে খাট পাতা হলো মিসেস ম্যাক্কির জন্য, পিছনের টায় শোয়ার ব্যবস্থা করা হলো লরা আর ম্যাটির। রান্না হয়ে গেল। সন্ধ্যের আগেই খেয়েতে ঘরের দরজা লাগিয়ে দিলেন মিসেস ম্যাক্কি। দূর থেকে ভেসে এলো কয়টের ডাক। মিসেস ম্যাক্কির মুখ শুকিয়ে গেল। লরাকে জিজ্ঞেস করলেন, কিসের ডাক এটা? নেকড়ে বাঘের? না না, আশ্বস্ত করলো লরা তাকে। এগুলো কয়েট, মানুষের কোনো ক্ষতি করে না। শনিবার শহরে যায় ওরা হাঁটতে হাঁটতে। ম্যাক্কি আসেন ডিসমেট থেকে, তাকে নিয়ে হেঁটে ফিরে আসে। আবার রোববার বিকেলে তুলে দিয়ে আসে তাকে ডিসমেটের ট্রেনে। তারপর থেকে আবার খাওয়া, ঘুম আর বাতাসের শব্দ শোনা ছাড়া কোনো কাজ নেই। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। গরম পড়ে গিয়েছে। কথায় কথায় মিসেস ম্যাক্কি কী দুঃখ করেন লরাকে এখানে আটকে রেখে কষ্ট দিচ্ছেন বলে। লরা যতই যাই বলুক না কেন, তিনি বলেন, ডিসমেটে থাকলে এ সময় কি মজা করে ওয়াইল্ডারের বাগিতে চড়ে ঘুরে বেড়াতে পারতে। আমি নেই তো কী হয়েছে, বলল লরা। আমার জায়গায় আর কেউ নিশ্চয়ই ঘুরছে এখন ওই বাগিতে চড়ে। ভেবো না, বললেন মিসেস ম্যাক্কি। একটু বেশি বয়সের ছেলেরা সবার জন্য এত কিছু করে না। তোমার সঙ্গে ওর বিয়ে হবে দেখো। না না, প্রবল আপত্তি জানালো লরা। আমি ওকে বিয়ে করলে তবে তো। কাউকেই বিয়ে করব না, বাড়ি ছেড়ে কিছুতেই কোথাও যাব না। মার চিঠি এলো, মেরি আসছে। মিসেস ম্যাক্কি যদি অন্য কারোর ব্যবস্থা করতে পারেন তাহলে লরা যেন অবশ্যই বাড়ি চলে আসে। সব শুনে মিসেস ম্যাক্কি বললেন, নিশ্চয়ই তোমার যাওয়া উচিত। আমি আর কারোর ব্যবস্থা করতে পারবো। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন, আসলে আর কারোর থাকার দরকার পড়বে বলে মনে হচ্ছে না। হয় লরা, নয়তো কেউ না। আমি এই কয়েক মাসে বুঝে নিয়েছি, ভয়ের কিছুই নেই। আমি আর ম্যাটি নিশ্চিন্তে থাকতে পারবো এখানে। কাজেই মিসেস ম্যাক্কি আর ম্যাটির কাছ থেকে বিদায় নিয়ে রোববার বিকেলে মিস্টার ম্যাক্কির সঙ্গে ট্রেনে চাপল লরা। আরও 5টা মাস ওদের দুজনকে থাকতে হবে ওখানে। খাওয়া, ঘুম আর বাতাসের শব্দ শোনা ছাড়া কোনো কাজ নেই। 2 বাড়ি ফিরতে পেরে বড় ভালো লাগছে লরা। গরুর দুধ দোয়াচ্ছে, পুরো করে মাখন লাগাচ্ছে রুটিতে, মার তৈরি পনির খাচ্ছে যত খুশি। লেটুস পাতা তুলছে, মূলো তুলছে। এসব মিসেস ম্যাক্কির নতুন ক্লেমে কল্পনা করা যায় না। ডিম দিচ্ছে মার মুরগির ছাক। ক্যারিকে নিয়ে ওদের ডিম পাড়ার গোপন গোপন জায়গা খুঁজে বের করা যে কি আনন্দের বুঝতে পারছো এখন বাড়ি ফিরে। মেরি বাড়ি ফিরে আসছে। বাবা মা দুজনেই গেল ওকে স্টেশন থেকে আনতে। ঝিলের ধারে যখন ওয়াগনটা দেখা গেল তখন গ্রেসের নার্সটা সত্যিই দেখার মতো হল। একা ট্রেনে করে আসতে তোমার কোনো অসুবিধা হলো না? জানতে চাইল ক্যারি। একটুও না, বলল মেরি। আসলে আমাদের ওখানে স্বাধীনভাবে কী করে চলতে হয় সেটা শেখানো হয়, এটা শিক্ষারই একটা অংশ। বাবা ওর ট্রাঙ্কটা ঘরে এনে রাখতেই সবার জন্য আনা উপহার বের করলো মেরি। সবাই যার পর নাই খুশি। কিভাবে ব্রেল সেটে লিখতে হয় দেখালো মেরি সবাইকে। মা আবেগ আপ্লুত হয়ে পড়ল। বাবা যেই মনে করিয়ে দিল যে মেরির খিদে লেগেছে, অমনি মা ব্যস্ত হয়ে পড়ল রান্নার আয়োজনে। আলু ভাজা, ডিম পোচ, মাখন দেওয়া পাউরুটির পর দুধ খেয়ে মুগ্ধ হয়ে গেল মেরি। বলল, এত ভালো দুধ ওখানে পাওয়া যায় না। এতদিন পর মেরিকে পেয়ে সবার মনে হলো শূন্যস্থান পূর্ণ হয়েছে। ছুটি ফুরোলেই আবার চলে যেতে হবে ওকে, এই মুহূর্তে কেউই ভাবছে না সে কথা। পরের বার শিক্ষকতা 2nd গ্রেড সার্টিফিকেট পেল লরা। নাচতে নাচতে ছুটল বাড়ির দিকে। সবাই খুশি হলো। তারপর বাবা শোনালো এতক্ষণ চেপে রাখা খবর। তাদের নতুন স্কুলের জন্য লরাকে 3 মাসের জন্য চান
মিস্টার পেরি, বেতন মাসে $25, পড়াতে হবে এপ্রিল, মে আর জুন, এই 3 মাস। এত টাকা! লড়ার চক্ষু চড়কাচ। দিনে $1-এরও বেশি! গোল চোখ করে চিকন গলায় বলে উঠল গ্রেস। এবার লড়া বড়লোক হয়ে যাবে। হা হা করে হেসে উঠল সবাই। হাসি থামলে বাবা বলল, এবার আমরা ফিরে যাব আমাদের ক্লেমে। আমার উপর ভার পড়েছে স্কুল তৈরি করার, ওখান থেকে একদম কাছে, এত কাছে যে ঘাসের উপর দিয়ে অল্প কয়েক কদম এগোলে পৌঁছে যাওয়া যায়। প্রথম দিন একটু হতাশ হলো লড়া। ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 3। 7 বছরের ক্লাইড পেরি আর জনসন পরিবারের 2টি ছেলে মেয়ে। কিন্তু এই 3 জন এতই মন দিয়ে লেখাপড়া করলো আর এত দ্রুত উন্নতি করলো যে ওর কোনো দুঃখই থাকলো না। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। বাবা জানতে চাইল, বেতনের টাকা দিয়ে কি করবে ভাবছো লড়া? কেন, তোমাকে আর মাকে দেব, বলল লড়া। শুনে খুশি হলো বাবা। আমি কি ভাবছি বলি, আমি ভাবছি মেরির জন্য একটা অর্গান কিনলে কেমন হয়? কলেজ থেকে বাড়ি ফিরে এসেও তাহলে চর্চা বজায় রাখতে পারবেও, তোমরাও বাঁচাতে পারবে যখন খুশি। শহরের একজন একটা অর্গান বিক্রি করতে চায়, ফিরে যাচ্ছে ওরা পুবে। খুবই ভালো অর্গান, $100 হলে কেনা যায়। তুমি যদি তোমার $75 দাও তাহলে তার সঙ্গে $25 ভরে আমরা কিনে ফেলতে পারি ওটা। আলাদা একটা ঘর তৈরি করে ফেলবো এই বাড়ির সঙ্গে জুড়ে, তাতে রাখা যাবে অর্গানটা। তাহলে তো চমৎকার হয়, বলল লড়া। কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে, স্কুল শেষ হলে তবেই হাত পাবো টাকাটা। কিন্তু লড়া, মা বলল, তোমার কিছু টাকা রেখে দেওয়া উচিত জামা তৈরির জন্যে। ভালো জামা বলতে তো ওই একটাই, যেটা পরে রোজ স্কুলে যাচ্ছ। রোজ পরে গেলে কি আর একটু ভালো থাকবে? জানি মা, কিন্তু তার চেয়ে অর্গানটা হলে অনেক বেশি ভালো হয়। আমি নিশ্চয়ই শহরে সেলাইয়ের কাজ পেয়ে যাব, সেই টাকাতে পোশাক বানানো যাবে। আসলেই তুমি অর্গান কেনার পিছনে তোমার টাকা খরচ করতে চাও আধবোতল? জিজ্ঞেস করলো বাবা। নিশ্চয়ই, বলল লড়া। মেরির ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। বেশ, তাহলে কিনছি আমি, বলল বাবা। কালই আমি $25 অগ্রিম দিয়ে দেব। আমার উপর আস্থা আছে ওদের। আর কারোর কাছে বেচবে না নগদ টাকা পেলেও। বাহ, দারুণ লাগছে। উফ, বাড়িতে একটা মস্ত অর্গান। এক দৌড়ে আমার বেহালাটা নিয়ে এসো দেখি, অর্গান ছাড়াই খানিক সঙ্গীত হয়ে যাক। বেহালায় সুর বেঁধে নিয়ে দরাজ গলায় গান গাইল বাবা। একে একে অনেকগুলো গান গাইল। সাঁঝ গাঢ় হয়ে আকাশে তারা ফুটল, তখনও বাবা গেয়ে চলেছে এক মনে। মা জামার কথা তোলায় লড়ার খেয়াল হলো, সত্যিই তো জামা কাপড়ের তো অবস্থা বেহাল। পরদিন দেখা করল মিস বেলের সঙ্গে। মিস বেল বললেন, কাজের চাপ খুব বেশি থাকায় বারবার লড়ার কথা ভেবেছেন তিনি, কিন্তু যেহেতু ও স্কুলে পড়াচ্ছে ধরেই নিয়েছেন ওর পক্ষে তাকে সাহায্য করা সম্ভব হবে না। শনিবার তো আমার ছুটি থাকে, বলল লড়া। জুলাইয়ের 1 থেকে আপনার দরকার পড়লে রোজই আসতে পারবো। সেলাইয়ের উপার্জন দিয়ে জুলাই আসার আগেই 10 গজ বাদামি কাপড় কিনে ফেলল লড়া। বাড়িতে মা সেলাই করে কাপড়টা, বাবা মনের সুখে শীষ দেয় আর ঘর তৈরি করে অর্গান রাখার জন্য। এক সন্ধ্যায় সেলাই সেরে বাড়ি ফিরে লড়া দেখল ঘর তোলার কাজ শেষ হয়েছে। বাবা অর্গানটা নিয়ে এসে উত্তর দিকের দেওয়াল ঘেঁষে সাজিয়ে রেখেছে। সামনে রাখা ওয়ালনাট কাঠের ছোট্ট একটা টুল। হ্যাঁ, এটাকে এখন কুটির না বলে চমৎকার একটা বাড়ি বলা যায়, খুশি মনে ঘোষণা দিল মা। লড়ার জামা তৈরি হয়ে গেল। ওর জন্য চমৎকার একটা টুপি বানিয়ে দিয়েছেন মিস বেল। ঠিক হলো আগামী রোববার নতুন জামা পরে গির্জায় যাবে লড়া। সবাই নতুন পোশাকের খুব প্রশংসা করলো। বাসায় ফিরেও খুলতে ইচ্ছা করছে না লড়ার। মার অনুমতি নিয়ে পরে থাকলো নতুন জামাটা। ডিনারের সময় মস্ত একটা অ্যাপ্রন জড়িয়ে নিল যাতে নষ্ট না হয় পোশাক। খাওয়ার পর বাসন পেয়ালা ধুয়ে মুছে ফুরফুর করে ঘুরে বেড়ালো লড়া বাড়িময়। বাইরে বেরিয়ে দেখলো আকাশটা গভীর নীল, বাতাসে কিসে যেন ফিসফাস গোপন ইঙ্গিত। শহরের দিকে চোখ যেতেই দেখলো লড়া চকচকে নতুন একটা বাগি পিয়ারসনের লিভারি বার্নের কাছে মোড় ঘুরে এই দিকে আসছে। একটু কাছে আসতেই ঘর দুটোকে চেনা চেনা লাগলো। পর মুহূর্তে লাফিয়ে উঠল কলজেটা। আলমঞ্জো আসছে। ওর পাশে এসে থামলো বাগি। নেমে এসে আলমঞ্জো বলল, বেড়াতে যাবে লড়া?
যাব, বলল লরা। 1 মিনিটে তৈরি হয়ে আসছে আমি। লরা উঠে বসলে দক্ষিণে ছুটল বাকি দূরের লেক হেনরি আর লেক থমসনের দিকে। নতুন বাকিটা কেমন জানতে চাইল আলমাঞ্জো। তোমার পছন্দ হয়েছে? এত দামি আর নরম গদির বিলাসবহুল বাগিতে আগে কখনো চড়েনি লরা। বলল, সুন্দর বাগি, অপূর্ব। লেক হেনরি আর লেক থমসনে মাঝের সরু পথটার কাছে চলে এলো ওরা। ধীরে চলছে গাড়ি। নিজের সম্পর্কে বলছে আলমাঞ্জো। বলছে ওর 80 একর গম আর 30 একর জুই ক্ষেতের কথা। আমি 2টো জমি ক্লেম করেছি, একটা ফসলের জন্য আর একটা গাছের জন্য। 2 জায়গাতেই খুব খাটতে হয় আমাকে। তার উপর এই বাগিটা কেনার টাকা জোগাড় করতে ক্যাব গার্ল্যান্ডের সঙ্গে জোট বেঁধে বাড়িঘর তৈরির জন্য কাঠ সাপ্লাই দিয়েছি যেখানে যার দরকার। আগের বাগিটা কোথায় জিজ্ঞেস করলো লরা। ওটা বেচে দিয়ে এই ঘর 2টো কিনেছিলাম গত শরৎকালে। এগুলো বাগে আনতেই পেরিয়ে গিয়েছে শীত। বসন্তে তো আর কাটার চলে না, তাই একটা বাগি কেনা খুবই দরকার হয়েছিল। আগেটা থাকলে তো কত আগেই তোমার সঙ্গে দেখা করতাম। লেক হেনরি ছাড়িয়ে আরও অনেক উত্তরে চলে গেল ওরা। প্রায় খোলা প্রান্তরে 1-2টো কুটির দেখা যাচ্ছে। কোনোটার পাশে আস্তাবলও আছে, কাছেই চাষ করার জমি। অনেক লোক এসে পড়েছে এই অঞ্চলে। সিলভার লেকের তীর ঘেঁষে পশ্চিম দিকে রওনা দিয়ে বলল আলমাঞ্জো। বড় জোর 40 মাইল পথ চলেছি আমরা, অথচ এরই মধ্যে 6-6টা বাড়ি দেখতে পেয়েছি। সূর্য যখন ডুবছে তখন বাড়ির দরজায় পৌঁছলো বাকি। নিচে নামতে সাহায্য করলো ওকে আলমাঞ্জো। মাথা থেকে টুপিটায় নামিয়ে রাখলো। স্লে রাইডিংয়ের মতো বাগি রাইডিংও করতে যদি তোমার ভালো লাগে তাহলে আমি আবার আসবো আগামী রবিবার। খুব ভালো লাগলো, বলল লরা। বলেই লজ্জা পেয়ে চট করে ঢুকে গেল দরজা দিয়ে বাড়ির ভিতর। 3 প্রতি রোববার বিকেলে আসে আলমাঞ্জো। বাগিতে তুলে বেড়াতে নিয়ে যায় লরাকে। ইতিমধ্যে আরও কয়েকটি যুবক প্রস্তাব দিয়েছে ওকে, তারাও ওকে নিয়ে বেড়াতে যেতে চায়। কিন্তু লরা নানান ছুতো দেখিয়ে এড়িয়ে গিয়েছে। আলমাঞ্জোর সঙ্গ ওর ভালো লাগে। সাহসী একজন সহজ সিধে মানুষ, কোন রকম ভান ভুনিতা বা মিথ্যাচার নেই, সরস ভদ্রলোক। বিভিন্ন বিষয়ে গল্প করে ওরা। লরার লেখাপড়া, স্কুল, শিক্ষকতা, মা বাবা বোনেদের কথা, ওর প্রিয় বান্ধবীদের কথা। চুপচাপ মানুষও, কিন্তু আলমাঞ্জোর সামনে সহজেই মন খুলতে পারে। তেমনি আলমাঞ্জোও বলে ওকে ওর ছেলেবেলার কথা, মা বাবা ভাই বোনদের কথা, চাষাবাদের কথা, ফসল আর গাছের জমি ক্লেমের কথা। চলতে চলতে আপন মনে গুনগুন করে গেয়ে ওঠে লরা কোনো গানের কলি। কান পেতে শোনে আলমাঞ্জো। বলে, তোমার গলাটা ভারী মিষ্টি তো। একদিন ওদের সঙ্গে জুটে গেল নেলি ওলসন। সারাটা বিকেল কাউকে একটাও কথা বলার সুযোগ না দিয়ে এত বেশি কথা বলল যে লরার মাথাই ধরে গেল। পরদিন আলমাঞ্জোকে সোজা সাপটা বলে দিল লরা, সঙ্গে নেলি থাকলে ও আর যাবে না বেড়াতে। আবার একদিন নিজেই আইডাকে আগামীবার সঙ্গে নেওয়ার জন্য অনুরোধ করল আলমাঞ্জোকে। আইডার সেদিন এলমার নামে এক প্রতিবেশী যুবকের সঙ্গে হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু লরার নাম শুনে তাকে বুঝিয়ে চলে এলো। খুব মজা হলো সেই বিকেল। অনেক অনেক খবর শোনা গেল আইডার কাছে। মেরি পাওয়ার আজকাল মিশছে ব্যাংকের এক কেরানির সঙ্গে, বলল আইডা। কিন্তু ক্যাব গার্ল্যান্ডের কী খবর? জবাব দিল আলমাঞ্জো, শহরের পশ্চিম এলাকার একটা মেয়ের সঙ্গে ঘুরছেও আজকাল। ইস, সবাই কেমন ছড়িয়ে ছিটিয়ে গেল, দুঃখ করলো লরা। এই না সেদিন কত মজা করলাম আমরা স্লে রাইডিং করতে করতে। সেটা ছিল শীতকাল, হেসে বলল আইডা। বসন্তে এখন প্রজাপতির মতো উঠছে সবাই এদিক ওদিক। হাসল লরাও। লরার বাড়ি আগেই পড়ল। ও নেমে বলল, আইডা, চমৎকার কাটলো সময়টা। সামনে রোববার আসবে না তুমি? লজ্জা পেল আইডা। বলল, আসতে পারলে আমারও ভালো লাগতো লরা, কিন্তু মানে এলমারের সঙ্গে হাঁটবো বলে কথা দিয়েছি যে। ঠিক আছে প্রজাপতি, অত লজ্জা পেতে হবে না, বলল লরা। হেসে উঠল সবাই। কিছুদিনের পরই 2টো বিশাল বুনো ঘোড়া কিনল আলমাঞ্জো। জানতে চাইল ও দুটোকে পোষ মানাবার সময় লরাও সঙ্গে থাকবে কিনা। ব্যাপারটা অবশ্য বিপজ্জনকও হতে পারে। এক বাক্যে রাজি হয়ে গেল লরা। দেখতে চায়
কিভাবে ওদের বশ করে আলমান্জো। যদি ওদের রাজ ধরার সুযোগ হয় তাহলে তো আরও ভালো। শুনে মা ভয় মরে গেল, কিন্তু বাবা বলল, ভেবো না ক্যারোলিন, ওয়াইল্ডার থাকছে সাথে, ও হচ্ছে ঘোড়ার জাদুকর। প্রত্যেক রোববার আগের মতোই বেড়াতে গেল লরা আলমান্জোর সঙ্গে। তারপর একসঙ্গে ভর্তি হলো মিস্টার ক্লিওয়েটের গান স্কুলে। ইতিমধ্যে অনেকটা শান্ত হয়ে গিয়েছে বুনো ঘোড়া দুটো। এখন লরা রাজ ধরলেও কোনো গোলমাল করে না। কি ভাবছ? এক রাত্রে অনেকক্ষণ আলমান্জোকে চুপ থাকতে দেখে জানতে চাইল লরা। ভাবছি। থেমে গেল আলমান্জো। হঠাৎ লরার হাতটা তুলে নিল হাতে। তোমার হাতটা এত ছোট। আবার কিছুক্ষণ চুপ, তারপর বলে ফেলল, আমি ভাবছিলাম একটা এঙ্গেজমেন্ট রিং পেলে কেমন লাগবে তোমার। কে দিচ্ছে তার উপর নির্ভর করবে সেটা, বলল লরা। যদি আমি দিই তাহলে নির্ভর করবে কেমন আংটি দাও তার উপর। পরের রোববার একটু দেরি করেই এলো আলমান্জো। দেরির জন্য ক্ষমা চাইল। তাতে কি, বলল লরা, একটু কম ঘুরলেই চলবে। কিন্তু আজ লেক হেনরিতে যাবো যে আমরা, বুনো আঙুর পেড়ে খাওয়ার এই শেষ সুযোগ। এখনই জমে ঠান্ডা হয়ে গিয়েছে ওগুলো। জোড়া লেকের মাঝে সরু রাস্তায় গাড়ি থামিয়ে থোকা থোকা পাকা আঙুর পারল ওরা। ওগুলো খেতে খেতে দুই লেকের ঢেউ দেখল। মৃদু ছলাৎ ছলাৎ শব্দে ছোট ছোট ঢেউ ভাঙছে তীরে এসে। বিকেলের পরন্ত রৌদ্রে চকচক করছে ঢেউয়ের গা। পশ্চিমের গোটা আকাশ নানান রঙে রাঙিয়ে অস্ত গেল সূর্য। ঝিরঝির করে বইছে মৃদুমন্দ হাওয়া। ফেরার পথে এক হাতে রাজ ধরে অপর হাতে লরার হাতটা তুলে নিল আলমান্জো। লরা অনুভব করল ঠান্ডা কি যেন ঢুকছে ওর অনামিকায়। আলমান্জো বলল, তুমি বলেছ কেমন আংটি দিই তার উপর নির্ভর করবে। বলো দেখি কেমন লাগছে এখন। পূর্ণিমার চাঁদের প্রথম আলোয় হাতটা তুলে তাকালো লরা। সুন্দর একটা সোনার আংটি, কয়েকটা পাথর তাতে ঝিকমিক করছে চাঁদের আলোয়। একটা গার্নেট পাথরের দুই পাশে দুটো মুক্তো। খুব সুন্দর, বলল লরা। তাহলে থাক ওটা তোমার হাতেই, বলল আলমান্জো। আগামী গ্রীষ্মে আমার গাছে ক্লেমের ছোট্ট একটা বাড়ি বানাবো আমি, খুবই ছোট্ট বাড়ি। তোমার অসুবিধা হবে লরা? চিরকাল ছোট বাড়িতেই থেকেছি আমি, বলল লরা। ছোট বাড়িই পছন্দ আমার। বাড়ির কাছাকাছি এসে লরা শুনল বেহালা বাজিয়ে গান গাইছে বাবা, পরিচিত গান। প্রায় মাকে গিয়ে শোনায় গানটা। 4 জ্বালা হয়েছে আংটিটা নিয়ে, ঝিকমিক করছে সারাক্ষণ। গত রাত্রে বাসায় ফিরেই ধরা পড়েছে বাবা মার চোখে। বাবা শুধু মাথায় হাঁকিয়েছে। মা বলেছে, যা করছো ভালো মতো বুঝে করছো তো লরা। মাঝে মাঝে আমার মনে হয়েছে মালিকের চেয়ে ঘোড়াগুলোই তোমার বেশি প্রিয়। একটাকে বাদ দিয়ে আরেকটা পাওয়া যায় মুশকিল মা, মাথা নিচু করে বলেছে লরা। মিষ্টি করে হেসেছে মা। বাবা গলা পরিষ্কার করেছে। কিন্তু পরদিন স্কুলে যাওয়ার পথে বারবার আংটিটা লুকিয়ে ফেলার ইচ্ছেটাকে দমন করতে হয়েছে ওর। কিন্তু এসব কথা তো আর লুকিয়ে রাখার নয়, তাই খুলতে গিয়েও খোলেনি। আইডার পাশে বসে আছে। এমন সময় হঠাৎ কি যেন ঝিক করে চমকে উঠল। তাকিয়ে দেখে সোনা একটা রিং ঝিকমিক করছে আইডার হাতে। লরা চাইতেই লজ্জায় লাল হয়ে গেল আইডা। এলমার কিনা জিজ্ঞেস করায় মাথা ঝাঁকালো আইডা। এইবার ডেস্কের নিচে বাম হাতে নিয়ে নিজের আংটি দেখালো ওকে লরা। বিরতির সময় ওদের উপর ঝাঁপিয়ে পড়ল মেরি, ফ্লোরেন্স আর মিনি। আংটি দুটোর ভূয়সী প্রশংসার পর মেরি বলল, দুঃখ লাগছে ভাবতে যে তোমাদের দুজনকেই হারাচ্ছি আমরা। নিশ্চয়ই স্কুল ছেড়ে দেবে এবার? না না, বলল আইডা, অন্তত এবার শীত পর্যন্ত আছি আমি স্কুলে। আমিও, বলল লরা, আরেকটা সার্টিফিকেট দরকার আমার। আগামী গ্রীষ্মে তুমি কোন স্কুল নেবে? জিজ্ঞেস করলো নতুন মেয়ে ফ্লোরেন্স। যদি ভালো কোনো স্কুল পাই তাহলে নেব। সার্টিফিকেট পেলে আমাদের ডিস্ট্রিক্টে স্কুল পাওয়া কোনো সমস্যাই না, বলল ফ্লোরেন্স। কিন্তু আসল ভয় আমার পরীক্ষাটাই, মনে হয় আমি পাশ করতে পারবো না। আরে না, ঠিকই পাশ করবে তুমি, বলল লরা। ঘাবড়ে না গিয়ে যা জানো সেটা মাথা ঠান্ডা করে লিখে ফেললেই ব্যাস। মেরি পাওয়ার হাসলো, বলল, আইডাও কি টিচার হবে? না না, হাসলো আইডা, আমার টিচার হওয়ার শখ নেই। ঘর সংসারই আমার লাইন, তা নইলে কারোর কাছ থেকে আংটি আদায় করি।
একসঙ্গে হেসে উঠল সবাই। মিনি জিজ্ঞেস করলো, আর লরা, তুমি আদায় করেছো কেন? তুমি কি ঘর সংসার চাও না? নিশ্চয়ই চাই, জোরের সঙ্গে বলল লরা, কিন্তু তার আগে ঘরটা বানাতে হবে তো আলমাঞ্জোকে। ঘন্টা বেজে গেল, সবাই ক্লাসে গিয়ে ঢুকলো আবার। বাসায় ফিরতেই বাবা জিজ্ঞেস করলো আলমাঞ্জোর সঙ্গে দেখা হয়েছে কিনা। ও মাথা নাড়তে বলল, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওদের দুই ভাইকে কি এক জরুরি ব্যাপারে নাকি মিনেসোটায় যেতে হচ্ছে রোববার। ও বলল স্কুলের পর তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে, যদি না পারে তাহলে যেন খবরটা আমি জানিয়ে রাখি। মনটা খারাপ হয়ে গেল লড়ার। রোববার মজা করে বেড়ানোর দিনগুলো হঠাৎ করে এভাবে শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। শুকনো মুখে বলল, তুষার শুরু হওয়ার আগেই মিনেসোটায় পৌঁছে যেতে পারলে তো ভালোই। আর হ্যাঁ লরা, ওর বাকি আর লেডিকে রেখে যাচ্ছে আমাদের এখানে। বলেছে তুমি যেন যখন ইচ্ছে যত খুশি চালাও। ইস লরা, আমাকে নেবে তোমার সাথে? চনমন করে উঠল ক্যারি। আমাকেও লরা, আমাকেও, চেঁচিয়ে উঠল গ্রেস। লরা কথা দিল ওদের, কিন্তু মনটা ফাঁকা হয়ে গিয়েছে। পরিষ্কার বুঝতে পারছে রোববারের বাগি ড্রাইভের জন্য গোটা সপ্তাহ জুড়ে কি অধীর অপেক্ষায় থাকতো। রোববার সকালে লেডিকে বাগিসহ বাবার আস্থা বলে রেখে লড়ার কাছ থেকে বিদায় নিয়ে রয়্যালের সঙ্গে চলে গেল আলমাঞ্জো। ক্যারি সারাক্ষণ ঘুরছে লড়ার পিছন পিছন। জিজ্ঞেস করলো, তোমার কি খুব একা একা লাগবে লড়া? না, একা কেন লাগবে? অস্বীকার করলো লড়া। চলো, ডিনারের পর আমরা বাগি নিয়ে বেরোব। ঘরে এসে স্টোভের ধারে গেল বাবা। দিন দিন আগুনটা প্রিয় হয়ে উঠছে ক্যারোলিন, বলে একটা চেয়ার টেনে বসলো। ভাবছি এবারে শীতে শহরে না গিয়ে এখানেই থেকে গেলে কেমন হয়। শহরের বাড়িটা ভাড়া দিলে বেশ কিছু টাকাও আসবে। সে টাকা এই বাড়িটা আরও মজবুত করা হবে, টার পেপার লাগানো, এমনকি পেইন্ট করার পরও আরও টাকা হাতে থাকবে। তুমি কি বলো ক্যারোলিন? তাহলে তো ভালোই হয় চার্লস, রাজি হয়ে গেল মা। তাছাড়া আমাদের এত গরু ঘোড়া শুয়োর মুরগি নিয়ে শহরে গিয়ে ওঠা, তাদের জন্য খাবার বই নিয়ে যাওয়া, এসব চারটিখানি কথা না। অথচ এই বাড়িটা বাইরে থেকে ভালো মতো কাঠ মেরে নিলে আর ভিতর থেকে মোটা বিল্ডিং পেপার লাগিয়ে নিলে শীত ঘেঁচতে পারবে না কাছে। কয়লার হিটারটা বসবার ঘরে রাখলে আর প্রচুর পরিমাণে কয়লা কিনে রাখলে কোনো অসুবিধায় পড়ব না। তলকুঠুরিতে তোমার বাগানের তরিতরকারি, মাঠ থেকে তুলে আনা কুমড়ো আর লাউ ঠেসে রাখা যাবে। আবহাওয়া খুব খারাপ হলে প্রয়োজনে এক নাগারে 8-10 দিন শহরে না গেলেও আমরা খিদে বা শীতে কষ্ট পাবো না। তোমার কি মনে হয়? কথাটা ঠিক, বলল মা। তবে একটাই অসুবিধে, শীতের মধ্যে স্কুলে যেতে মেয়েদের কষ্ট হবে। যে কোনো সময় তুষার ঝড়ও শুরু হতে পারে। আমি তখন ওদের ববস্লাইডে করে আনা নেওয়া করতে পারবো, বলল বাবা। মাত্র 1 মাইলের পথ, 10 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে, রাজি হয়ে গেল মা। তুমি যদি বাড়ি ভাড়া দিয়ে এখানে থাকতে চাও, আমিও খুশি হয়েই থাকবো। বাড়ি বদলানোর ঝক্কি ঝামেলা তো আর কম না। শীতকালটা থেকে গেল ওরা খামার বাড়িতেই। যখন তুষার পড়তে শুরু করলো, ওয়াগন বক্সটা বসিয়ে নিল বাবা ববস্লেডের রানারের উপর। স্কুলে যেতে আসতে কোনো অসুবিধাই হলো না। এবছর থেকে গ্রেসও যাচ্ছে স্কুলে। প্রায় চিঠি আছে আলমাঞ্জোর। নিরাপদেই মিনেসোটায় বাবার ওখানে পৌঁছে গিয়েছে ওরা দুই ভাই। আগামী বসন্তে ফিরে আসবে। 5 বড়দিনের আগের দিন সকাল 10টা থেকে শুরু হয়ে গেল তুষারপাত। শহরের গির্জায় তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি। ক্রিসের বড় ইচ্ছা শহরে যাবে। বারবার জানালায় গিয়ে দেখছে বাইরের অবস্থা, কিন্তু সাপারের পর তুফান শুরু হতেই হাল ছেড়ে দিল। অতটুকু মেয়েও পরিষ্কার বুঝে এর মধ্যে দিয়ে শহরে যাওয়া একেবারেই সম্ভব নয়। মা আর লড়া মিলে এক গাদা পপকর্নের মোয়া বানিয়ে ফেলল। ক্যারিয়ার গ্রেস মিলে ক্যান্ডি ভরছে পুরনো মশারি কাটা টুকরোর মধ্যে। লড়া মনে পড়ল মিস এডওয়ার্ডসের কথা। ইন্ডিয়ান এলাকায় ছিল ওরা তখন। ভদ্রলোক বাচ্চা দুটো মেয়ের মুখে হাসি ফোটাবার জন্য কয়েকটা ক্যান্ডি আনতে 80 মাইল হেঁটেছিলেন ঘোর বৃষ্টির মধ্যে। মন থেকে প্রার্থনা করল লড়া, আজ এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন, যেন সেই বাচ্চাদের সমান আনন্দে থাকেন। মেরির কথা মনে পড়ল ওর, মনে পড়ল আলমাঞ্জোর কথা। প্রথম থেকে ঘন ঘন চিঠি এসেছে ওর, তারপর থেকে একটু দেরি করে কিন্তু নিয়মিত। তবে গত 3 সপ্তাহে একটা চিঠিও লেখেনিও। নিশ্চয়ই বাড়ির লোকজন, পুরনো বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে ফুর্তিতে আছে। বসন্তকাল আসতে এখনও 4 মাস বাকি। হয়তো ওকে ভুলে যাবে,
হয়তো এখনই ভাবছে হুট করে আংটিটা দিয়ে দেওয়া ঠিক হয়নি। ঠকঠক আওয়াজ হলো দরজায়। বাবা হাঁক ছাড়ল, চলে এসো, ভেতরে চলে এসো। লড়া খুলে দিল দরজা। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে তুষার মোড়া একটা মূর্তি, আলমান্সো ওয়াইল্ডার। হাঁ করে চেয়ে রইল লড়ার মুখের দিকে। ভিতরে চলে এসো, দরজা লাগিয়ে দাও। হাঁক ছাড়ল বাবা। প্রচণ্ড ঠান্ডা ঢুকছে দরজা দিয়ে। তোমার ঘোড়াদের কী অবস্থা? প্রিন্সকে নিয়ে এসেছি আমি, বলল আলমান্সো। আস্তাবলের লেডির পাশে রেখে এসেছি। তুষার ঝেড়ে কোট আর হ্যাট ঝুলিয়ে দিল ও দরজার পাশে দেওয়ালে বসানো মহিষের শিঙে। মা উঠে দাঁড়ালো অভ্যর্থনা জানাতে। ক্যারিয়ার গ্রেসের পাশে গিয়ে দাঁড়িয়েছে লড়া। এখনও বিশ্বাস করতে পারছে না এই ঝড় তুফান তুচ্ছ করে এত দূর থেকে ছুটে এসেছে আলমান্সো। ওভারকোটের পকেট থেকে একটা পেপার ব্যাগ বের করে এগিয়ে দিল আলমান্সো। কিছু কমলা লেবু এনেছি, লড়ার জন্য আলাদা একটা প্যাকেট আছে। কিন্তু ব্যাপার কি, লড়া কি কথা বলবে না আমার সঙ্গে? তুমি এসেছো তাই তো বিশ্বাস করতে পারছি না। কথা কি বলবো? তোমার না শীত গেলে তারপর ফেরার কথা? অতদিন অত দূরে থাকতে ইচ্ছা করলো না, তাই চলে এলাম। এই যে ধরো তোমার বড়দিনের উপহার। বাবাকে কিছু কয়লা নিয়ে আসতে বলল মা। ক্যারিয়ার গ্রেসকে ডাকলো পপকর্নের মোয়া প্লেটে সাজিয়ে আনার জন্য। লড়া বুঝলো সবাইকে নিয়ে বেরিয়ে গেল মা ওদেরকে একটু একা থাকতে দেওয়ার জন্য। মোড়ক খুলতে সাদা একটা বাক্স বের হলো। বাক্সটা খুলতে বেরোলো একটা সুন্দর সোনার ব্রুচ। অপূর্ব, মুগ্ধ কণ্ঠে বলল লড়া। অনেক ধন্যবাদ তোমাকে। মাথা নাড়ল আলমান্সো। ঘরে কেউ নেই দেখে বলল, মুখেই ধন্যবাদ দাও, কিন্তু অন্যভাবে। দুই হাতে আলিঙ্গন করলো লড়াকে। আলতো করে চুমু খেলো লড়া ওর ঠোঁটে। ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছো বলে খুব ভালো লাগছে। কয়লা নিয়ে ফিরে এলো বাবা। ক্যারি পপকর্নের মোয়া ভরা গামলা এনে রাখলো টেবিলে। গ্রেস সবার হাতে ধরিয়ে দিল একটা করে ক্যান্ডির ব্যাগ। সেসব খেতে খেতে কোন পথে কিভাবে এলো মিনেসোটা থেকে সেই গল্প শোনালো আলমান্সো। বুড়ো ঘড়ি যখন গলাটা পরিষ্কার করে দিয়ে 12টা বাজার ঘন্টা দিতে শুরু করলো, তখন হুঁশ হলো সবার। কতটা সময় পেরিয়ে গিয়েছে। মেরি ক্রিসমাস, বলল মা। সবাই উত্তর দিল, মেরি ক্রিসমাস। কোট আর হ্যাট তুলে নিয়ে বেরিয়ে গেল আলমান্সো। একটু পর ঝুনঝুন আওয়াজ তুলে চলে গেল আলমান্সোর বাড়ি। টিচারদের পরীক্ষা হবে স্কুলে, তাই স্কুল ছুটি। বাবার সঙ্গে লড়া চলেছে একা। ওকে নামিয়ে দিয়ে বাবা জিজ্ঞেস করলো, ভয় লাগছে কিনা? না, পাস ঠিকই করব, মনের মতো স্কুল পাবো কিনা সেটাই চিন্তা। প্যারিস স্কুলে আবার কাজ নিতে পারো। আর একটু বড় স্কুলের কথা ভাবছি, একটু বেশি বেতনে। বেশ তো, আগে পাশ করে নাও, তারপর দেখা যাবে। ক্লাসে ঢুকে ঘর ভর্তি অপরিচিত লোকজন দেখে বোকা হয়ে গেল লড়া। বয়স্ক সব পেশাদার টিচার পরীক্ষা দিতে এসেছে। ফ্লোরেন্স ছাড়া আর কাউকে চেনে নাও। হাত স্পর্শ করতে চমকে উঠল ফ্লোরেন্স। বরফের মতো ঠান্ডা হয়ে হয়েছে ওর হাত। ফ্যাকাশে হয়ে গিয়েছে ঠোঁটজোড়া। ওর অবস্থা দেখে ভয় ভয় ভাবটা সম্পূর্ণ কেটে গেল লড়া। ভয় পেয়েছি লড়া, নিচু কাঁপা গলায় বলল ফ্লোরেন্স। বুড়ো বুড়ো টিচার এসেছে পরীক্ষা দিতে, নিশ্চয়ই অসম্ভব কঠিন হবে পরীক্ষা। আমি পারবো না। আরে দূর, আমি বাজি ধরে বলতে পারি ওরাও ভয় পাচ্ছে। ওকে সান্ত্বনা দিল লড়া। দুশ্চিন্তা করো না, আর মোটেও ভয় পেও না, দেখবে ঠিকই পাশ করেছ। আজ পর্যন্ত সব পরীক্ষায় তুমি পাশ করেছ, এটাতে ফেল করতে যাবে কোন দুঃখে? মনটা শক্ত করো। কিন্তু প্রশ্নপত্র দেখে বুঝতে পারল লড়া ঠিকই বলেছিল ফ্লোরেন্স, খুব কঠিন প্রশ্ন এসেছে। উত্তর দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেল ওর। দুপুরের দিকে মনে হতে লাগলো এবার আর সার্টিফিকেট জুটবে না ওর কপালে। কিন্তু লেগে থাকলো এবং শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর লিখে জমা দিল খাতা। বাড়ি ফেরার পথে বাবার প্রশ্নের উত্তরেও বলল, ঠিক বুঝতে পারছি না বাবা, যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক কঠিন ছিল পরীক্ষা। আমার সাধ্যমতো লিখেছি। ব্যাস ব্যাস, তাহলেই যথেষ্ট, বলল বাবা। সাধ্যের চেয়ে ভালো করা কারোর পক্ষেই সম্ভব নয়। 1 সপ্তাহ পেরিয়ে গেল, তবু পরীক্ষার ফল বের হচ্ছে না। ভালো বা মন্দ কোনো খবর না পেয়ে অস্থির লাগছে লড়া। ফ্লোরেন্সের ধারণা সবচেয়ে বুড়ো 1 জন কি 2 জন টিচার পাশ করবে, বাদ বাকি সব ফেল।
10 দিন পর চিঠির মাধ্যমে ফলাফল এলো। সেকেন্ড গ্রেড সার্টিফিকেট পেয়েছেও। এইবার ভাবলো ভালো একটা স্কুল খুঁজতে হবে। পরদিন স্কুলে ঢুকেই প্রথমেই লড়ার কাছে চলে এলো ফ্লোরেন্স। তুমি পাশ করেছো লড়া? জিজ্ঞেস করলো ও। হ্যাঁ, সেকেন্ড গ্রেড সার্টিফিকেট দিয়েছে আমাকে, জবাব দিল লড়া। তুমি? আমি পাশ করতে পারিনি, শান্ত কণ্ঠে বলল ফ্লোরেন্স। কাজে আমাদের স্কুলে আমি আর পড়াতেও পারছি না। কিন্তু তোমাকে কিছু বলার আছে আমার। তুমি আমাকে সাহস জুগিয়ে সাহায্য করার চেষ্টা করেছো লড়া। তুমি যদি আমাদের স্কুলে পড়াও তাহলে আমি খুশি হব। বাবা বলছে তুমি চাইলেই কাজটা পেতে পারো। 3 মাসের স্কুল, শুরু হবে 1 এপ্রিল থেকে। বেতন মাসে $30। আমি তো এরকম বেতনেই কাজ খুঁজছিলাম, বলল লড়া রুদ্ধশ্বাসে। বাবা বলেছে তুমি আগ্রহী হলে তার সঙ্গে দেখা করতে পারো, স্কুল বোর্ড চুক্তিপত্রে স্বাক্ষর করবে। ঠিক আছে, কাল বিকেলে আমি দেখা করব তার সঙ্গে, বলল লড়া। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ ফ্লোরেন্স। আমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করেছো লড়া। বিনিময়ে তোমার জন্য কিছু করতে পারলে আমি সত্যিই খুশি হব। প্রথম মাসের বেতন পেয়ে মাকে সঙ্গে নিয়ে নিজের জন্য জামা কাপড় কিনল লড়া। মাকেও কিছু কেনার জন্য অনেক সাধাসাধি করল, কিন্তু মা কিছুতেই নিল না। বলল, আমার কোনো চাহিদা নেই লড়া, কিছুরই অভাব রাখিনি তোমার বাবা। ফুলারের হার্ডওয়্যার স্টোরের সামনে দাঁড়ানো বাবার ওয়াগন। কাছে আসতে দেখা গেল ঘোড়ার কম্বল দিয়ে বড়সড় কী যেন ঢাকা রয়েছে ওয়াগন বক্সে। জিনিসটা কি জানা গেল না, কারণ ওরা পৌঁছতেই তড়িঘড়ি করে গাড়ি ছেড়ে দিল বাবা। ওখানে কি চার্লস? জিজ্ঞেস করলো মা। এখন তো দেখাতে পারছি না ক্যারোলিন, মুচকি হেসে বলল বাবা। বাড়ি গিয়ে দেখো। বাড়ি পৌঁছে একেবারে দরজার পাশে রাখলো বাবা ওয়াগন। বলল, তোমাদের প্যাকেট যা আছে নিয়ে ঢুকে পড়ো বাড়িতে, কিন্তু খবরদার আমার কম্বল তুলে দেখবে না কেউ। আমি ঘোড়া দুটোকে রেখেই চলে আসছি। আস্তাবল খুলে ঘোড়া দুটোকে নিয়ে চলে গেল বাবা। কি হতে পারে জিনিসটা? আন্দাজ করার চেষ্টা করে বিফল হলো মা। লড়ার দিকে চাইতে ও হাত উল্টালো। ও বুঝতে পারছে না। অপেক্ষায় থাকলো ওরা। যত শীঘ্রই সম্ভব ফিরে এলো বাবা। এসেই ঘোমটা সরানোর ভঙ্গিতে কম্বল সরালো। ঝকঝকে নতুন একটা সেলাই মেশিন দাঁড়িয়ে রয়েছে ওয়াগন বক্সে। আরে সর্বনাশ চার্লস, ফুপিয়ে উঠল মা। হ্যাঁ ক্যারোলিন, এটা তোমার, বলল বাবা। মেরি আসছে, লড়া যাচ্ছে, অনেক সেলাই কাজ রয়েছে তোমার সামনে। ভাবলাম মেশিন হলে খুব সুবিধা হবে তোমার। কিন্তু কি করে? মেশিনের গায়ে হাত বুলাতে বুলাতে বলল মা। একটা গরু তো আমাদের বেচতেই হতো ক্যারোলিন, বলল বাবা। আগামী শীতে এত গরু রাখার জায়গা হবে না আস্তাবলে। এবার সবাই ধরো দেখি, জিনিসটা ঘরে নিয়ে ঢাকনা খুলে দেখা যাক কেমন দেখতে। লড়ার মনে পড়ল অনেক দিন আগে সেলাই মেশিনের কথায় চোখ দুটো চকচক করে উঠেছিল মার। ওর মনে হয়েছিল মা ভাবছে একটা মেশিন হলে বড় ভালো হতো। বাবা ভোলেনি সেই কথা। 6 দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। আগামীকাল বৃহস্পতিবার ওরা রেভারেন্ড ব্রাউনের বাড়ি গিয়ে অনাড়ম্বরভাবে বিয়েটা সেরে ফেলবে। এখন বিরাট আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করা আলমানজোর পক্ষে সম্ভব নয়। লড়াও চায় না বাবার উপর এত খরচের ভার চাপাতে। বাবার অনুরোধে বুধবার ওর ওয়াগন নিয়ে এলো আলমানজো, লড়ার মালপত্র নতুন বাড়িতে নিয়ে রাখার জন্য। জামা কাপড় তো আছেই, টুকিটাকি বহু কিছু তুলে দিল মা নতুন কেনা একটা ট্রাঙ্কে। পুরনো কাপড়ের বোতল শার্লটকে তুলে দিতে ভুলল না। বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে কিছুই বাদ গেল না। ট্রাঙ্ক ভর্তি হয়ে গেলে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে তারপর লড়ার লেপ, রাজহাঁসের পালক ভরা দুটো মোটাসোটা বালিশ আর একটা টেবিল ক্লথ রেখে 4 কোণা গেট দিয়ে দিল। লড়ার ট্রাঙ্ক আর লেপ বালিশের গাঁটটি ওয়াগনে তুলে দিয়ে বাবা বলল, দাঁড়াও, এক্ষুনি আসছে। বাড়ির ওপাশে খুঁটিতে বাঁধা লড়ার প্রিয় গরুটা টেনে এনে বেঁধে দিল বাবা ওয়াগনের সঙ্গে। বাবাকে ধন্যবাদ দিয়ে রাস তুলে নিল আলমানজো হাতে। তারপর পিছন ফিরে লড়াকে বলল, কাল ঠিক 10টায় আসছি। আমি তৈরি থাকবো, বলল লড়া চেঁচিয়ে। তখনও উপলব্ধি করতে পারেনি চিরতরে ছেড়ে যাচ্ছে বাপের বাড়ি। আলমানজোর সঙ্গে খানিক ঘুরে বেরিয়ে এখানে ফিরে আসবে না ও আর। লড়ার সঙ্গে দেবার জন্য মস্ত একটা কেক তৈরি করলো মা। হেসে বলল, বিয়ের অনুষ্ঠান নাই হলো, বিয়ের কেক খেতে তো অসুবিধা নেই।
সাপারের পর বাবাকে বেহালা এনে দিল লড়া। বাবা, একটু বাজাও না। যত্নের সাথে সুর বাঁধল ওটা বাবা। ছড়াটায় রজন ঘষে নিল, তারপর কেশে গলাটা পরিষ্কার করে বলল, কী সুর শুনবে লড়া? প্রথমে মেরির পছন্দের গান, বলল লড়া, তারপর পুরনো সব সুর একের পর এক, যতক্ষণ পারো। দরজার চৌখাটে বসল লড়া। একটু ভিতরে বাবা মা বসেছে প্রেয়ারের দিকে মুখ করে। হাইল্যান্ড মেরি বাজলো বাবা প্রথমে, তারপর সূর্যটা ডুবে গেলে বাজাতে থাকলো একের পর এক পুরনো দিনের গান, সেই ছোটবেলা থেকে যেগুলো শুনে আসছে লড়া। অস্তরাগ যখন কালচে হয়ে এলো, দুটো একটা করে তারা ফুটছে আকাশে, তখন মার গায়ে আলতো করে হেলান দিয়ে দাঁড়ালো গ্রেস আর ক্যারি। উইসকনসিনের বিগুডসে থাকতে যে সুর শুনেছিল লড়া, কেনসাসে ক্যাম্পফায়ারের ধারে বসে যে সুর শুনেছিল, ভার্ডিগ্রাস রিভারের ধারে যে সুর শুনেছিল প্লাম ক্রিকের ধারে, সিলভার লেকের ধারে, সব আবার বাজিয়ে শোনালো বাবা। সব গান শুনে লড়ার চোখে জল এসে গেল। পরদিন নিজ হাতে ওকে সাজিয়ে দিল মা। গাল টিপে দিয়ে বলল, ভারী সুন্দর লাগছে তো। ক্যারি একটা লেস দেওয়া রুমাল গুঁজে দিল ওর হাতে। তোমার জন্য বানিয়েছিল ওরা। গোল হয়ে গিয়েছে গ্রেসের দুই চোখ, হাঁ করে গিলছে সবার কথা। আলমান্সো আসতেই উঠে বসল লড়া বাগিতে। রওনা হয়ে গেল গাড়ি। দোরগোড়ায় দাঁড়িয়ে চেয়ে রইল সবাই। তোরই ছিলেন রেভারেন্ড ব্রাউন। ওরা পৌঁছতেই পড়িয়ে দিলেন বিয়ে। আইডা লড়ার হাতে গুঁজে দিল ছোট্ট একটা প্যাকেট। শহর থেকে ঘুরে আবার বাবার ফার্মার বাড়িতে ফিরে এলো ওরা স্বামী স্ত্রী। এখানে ওদের জন্য ডিনার তৈরি। খেতে বসেই বুঝে ফেলল লড়া, চিরতরে ছেড়ে যাচ্ছে ও বাপের বাড়ি। মায়ের এত যত্নের রান্না বিস্বাদ লাগলো ওর মুখে। বিয়ের কেক মনে হলো কাঠের গুঁড়ো। খাওয়া শেষ হলেই টেবিল ছেড়ে উঠছে না কেউ, জানে এরপরেই বিদায়ের পালা। বাকিটা দরজার সামনে এনে রাখলো আলমানজো। একসাথে অনেক স্মৃতি ভিড় করে এলো লড়ার মনে। বোনেরটা পরে নিল মাথায়, বিদায় নিল সবার কাছে। গাড়িতে উঠতে সাহায্য করবে বলে এগোতে যাচ্ছিল আলমানজো। বাবা বলল, এরপর থেকে তুমিই নেবে সমস্ত ভার। এবারের মতো আমাকে সাহায্য করতে দাও। এসো আধবোতল। গাড়িতে তুলে দিল বাবা লড়াকে। সাদা কাপড়ে ঢাকা একটা বাস্কেট এগিয়ে দিল মা। তোমাদের সাপারের জন্য সামান্য কিছু। মার ঠোঁট দুটো কেঁপে উঠল। শীঘ্রই বেড়াতে এসো লড়া। চলে গেল লড়া নিজের সংসারে। তারপর প্রথম 4টি বছর মহানন্দে কাটল লড়ার। বড় ছেলেটা মারা গেল, তারপর মেয়ে রোজ এলো কোলে। কিন্তু প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হতে থাকলো বছরের পর বছর। 7 বছরে ক্রমে ধার ডেনায় ডুবে দুটো ক্লেমই হারালো আলমানজো। এদিকে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে খুঁড়িয়ে হাঁটছেও এখন। দুর্ভাগ্য পিছু নিয়েছে ওদের। একদিন হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেল ওদের বাড়িটা। অগত্যা শহরে এসে কায়িক পরিশ্রমের মাধ্যমে যৎসামান্য উপার্জন করে কায়ক্লেসে দিন কাটাতে হলো ওদের কিছুদিন। বহু কষ্টে $100 জমিয়ে ভাগ্য পরীক্ষার জন্য রওনা হয়ে গেল ওরা সুদূর মিসৌরির পথে। ওখানে ম্যান্সফিল্ড শহরের কাছে জমি কিনে নিজ হাতে মনের মধ্যে একটা বাড়ি বানালো আলমানজো। 20 একরের আপেল বাগান সহ চমৎকার একটা খামার গড়ে তুলল। এতদিনে এসে গেল প্রাচুর্য। সুখে কাটতে থাকলো ওদের দীর্ঘ জীবন। ওই বাড়িতেই 1949 সালে 92 বছর বয়সে আলমানজো আর 1957 সালে 90 বছর বয়সে মারা যান লরেঙ্গলস ওয়াইল্ডার। তোমরা কেউ যদি ম্যান্সফিল্ডে যাও, দেখবে এখন দাঁড়িয়ে আছে ওদের সেই বাড়িটা। সেই বাড়িতে সযত্নে রাখা আছে বাবার সেই প্রিয় বেহালাটা, মেরির সেই অর্গান, লড়ার মার চমৎকার সেলাইয়ের বাক্স, আর সম্ভবত পুরনো কাপড় দিয়ে তৈরি লড়ার ছোটোবেলার সেই আদরের পুতুল শার্লটও।